আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের দুতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মের পর্ব 4 আলোচনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আমি তিনটা পর্ব আলোচনা করেছি, আশা করি সেই ক্লাসগুলি তোমরা দেখেছো। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো, কারণ হিসাব বিজ্ঞান বোঝার বিষয়, তাই একসাথে সব আলোচনা করলে বোঝা মুশকিল। সেজন্য আমি ধাপে ধাপে আলোচনা করব। সেই হিসেবে আজকে পর্ব 4 আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি, আজকে আমি নিয়ম 11 আলোচনা করব। ইতিপূর্বে আমি 10টা নিয়ম আলোচনা করেছি 3টা পর্বে। তো প্রথমে স্থায়ী সম্পদ ক্রয় সংক্রান্ত লেনদেন সমূহ কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় সেটি আলোচনা করব। স্থায়ী সম্পদ বলতে বোঝায় আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, যেগুলি ব্যবসায় দীর্ঘদিন থাকে, মূলধন জাতীয় ব্যয় হিসাবে আখ্যায়িত করা হয় এগুলিকে। স্থায়ী সম্পদ কেনার সময় যদি আমরা ধারে পণ্য ক্রয় করি তাহলে হবে এই স্থায়ী সম্পদের নাম ডেবিট আর সরবরাহকারীর নাম ক্রেডিট, যার কাছ থেকে কিনছি, তাই না? আর যদি নগদে কিনি তাহলে হবে স্থায়ী সম্পত্তির নাম ডেবিট আর নগদান ক্রেডিট। তো যাই হোক, আমরা দেখি, আলোচনা করার চেষ্টা করি। স্থায়ী সম্পদ বলতে কি বুঝি লক্ষ্য করি। ব্যবসায়ের ব্যবহারের উদ্দেশ্যে কোনো সম্পদ ক্রয় করলে ওই সম্পত্তির নাম ডেবিট করতে হবে। ব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে যদি কোনো সম্পদ ক্রয় করি তাকে স্থায়ী সম্পদ বলে। সেক্ষেত্রে ওই সম্পত্তির নামটা ডেবিট হবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সময়। যেমন আসবাবপত্র ক্রয় করা হলো, নতুন যন্ত্রপাতি ক্রয় করা হলো, তাহলে এই ক্ষেত্রে আসবাবপত্র ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নতুন যন্ত্রপাতি, নতুন কথাটা লিখবো না, লিখবো যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট। তার মানে কি, আমরা ব্যবহারের উদ্দেশ্যে কোনো সম্পদ যদি কিনি স্থায়ী সম্পদ, সেক্ষেত্রে স্থায়ী সম্পদের নাম ডেবিট হবে আর নগদান, ব্যাংক বা পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট হবে। তো যাই আমরা কয়েকটা লেনদেনের উদাহরণ লক্ষ্য করি। অর্থাৎ সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের উদ্দেশ্যে বলা না থাকলে সেটি ব্যবহারের উদ্দেশ্যে মনে করতে হবে। আরেকটা বিষয় সেটি হচ্ছে, যদি কোনো সময় লেনদেনে আসবাবপত্র কেনা হলো ব্যবহারের উদ্দেশ্যে না বিক্রয়ের উদ্দেশ্যে কিছু বলা নাই, তো সেক্ষেত্রে সেটি ব্যবহারের উদ্দেশ্যে মনে করে সম্পদ হিসেবে গণ্য হবে। তো এইরকম কিছু উদাহরণ দেখলে আরও ভালো বুঝতে পারবো। এই যে লক্ষ্য করি, আসবাবপত্র ক্রয় 40,000 টাকা। তো এই আসবাবপত্র বিক্রয়ের উদ্দেশ্যে নাকি ব্যবহারের উদ্দেশ্যে কিচ্ছু বলা নাই, সেক্ষেত্রে মনে করতে হবে যে এটি ব্যবহারের উদ্দেশ্যে। তা আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাই আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করার সময় দুইটা পক্ষ, একটা হচ্ছে আসবাবপত্র হিসাব আর একটা নগদ হিসাব। তো আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট করব। আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট করব। কারণটা কি? আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর নগদান হিসাবও সম্পদ, এখানে নগদ টাকা কমে যাবে, তাই নগদান হিসাব ক্রেডিট। এবার আরেকটা উদাহরণ লক্ষ্য করি। মেশিন সংস্থাপন ব্যয় বাবদ প্রদত্ত হলো 7,000 টাকা। তো মেশিন সংস্থাপন ব্যয়টা কিন্তু মেশিনের সাথে যোগ হয়। মেশিনের বাংলা তো যন্ত্রপাতি, তাই না? সেজন্য আমরা কি করব, যন্ত্রপাতি হিসাব ডেবিট করব, কারণ যন্ত্রপাতির সাথে যোগ হবে, আর নগদান হিসাব ক্রেডিট করব। প্রদত্ত হচ্ছে মানে কি, নগদে প্রদান করা হয়েছে। তাহলে এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে মেশিন হিসাব মানে যন্ত্রপাতি হিসাব ডেবিট, কারণ এখানে যন্ত্রপাতি বৃদ্ধি পাচ্ছে সেজন্য। আরেকটা পক্ষ হচ্ছে প্রদত্ত যেহেতু হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা কমে যাবে। তো এবার 12 নম্বরে সম্পদের সাথে যন্ত্রপাতি ক্রয়ের আনুষঙ্গিক খরচ বলতে বোঝায় একটা যন্ত্রপাতি ক্রয় করার সাথে আরও অন্যান্য খরচ থাকতে পারে, যেমন পরিবহন খরচ, সংস্থাপন খরচ, সেটিং খরচ। বিদেশ থেকে যদি পণ্য কিনি তাহলে আমদানি খরচ থাকতে পারে না? তো সেইগুলি সব সহ যন্ত্রপাতির মোট মূল্য নির্ধারণ হবে। যেমন আমি যেখানে নিয়মটি আলোচনা করি, ব্যবসার ব্যবহারের উদ্দেশ্যে সম্পদ ক্রয় করা হলে ব্যবহারের পূর্ব পর্যন্ত, ভালো করে লক্ষ্য করি, ব্যবহারের পূর্ব পর্যন্ত এর পিছনে যত খরচ হবে সব ওই খরচের সাথে যোগ করে ডেবিট করতে হবে। অর্থাৎ একটি মেশিন কিনলাম আমি 1 লক্ষ টাকায়, মেশিনের পরিবহন খরচ 5,000, তারপরে মেশিনের সেটিং খরচ 2,000, তাহলে কত অতিরিক্ত খরচ হলো 7,000। এই যে খরচগুলি হচ্ছে এর পিছনে সব একসাথে যোগ করে একসাথে আমরা ডেবিট ক্রেডিট করব, সেটি বলছে।
যেমন এই যে যন্ত্রপাতি ক্রয়ের জন্য বহন খরচ প্রদান করা হলো 3000 টাকা, তাহলে এই বহন খরচটার জন্য জাবেদা করব যন্ত্রপাতি ডেবিট নগদান ক্রেডিট। এক্ষেত্রে কিন্তু বহন খরচ ডেবিট হবে না। এই ধরনের আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন এই যে মেশিন সেটিং খরচ 5000 টাকা, এটার জন্য কি হবে? এটার জন্য হবে সংস্থাপন ব্যয় ডেবিট বা মেশিন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। মেশিনের সেটিং খরচটা মেশিনের সাথে যোগ হবে, সেজন্য মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট 5000 টাকা। সেটিং খরচ বলতে বোঝায় সেট করা বা সংস্থাপন বাবদ ব্যয়, স্থাপন বাবদ ব্যয়। এবং এখানে আরও একটি উদাহরণ লক্ষ্য করি। এই যে যন্ত্রপাতি ক্রয় 50,000 টাকা, এর বহন খরচ 5,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 10,000 টাকা, 3টা টাকা, তাই না? সব যোগ করে একসাথে আমরা জাবেদা করব। 50 আর 5 কত? 55 আর 10 65,000 টাকা। এই টোটাল যোগ করে 65,000 টাকা নিয়ে আমরা করব যন্ত্রপাতি হিসাব ডেবিট, আর এই যেহেতু প্রদান করা হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ যন্ত্রপাতি কেনা খরচ, বহন খরচ এবং সংস্থাপন খরচ সব যোগ করে একসাথে হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। এবার আসি স্থায়ী সম্পদ যদি বিক্রয় করা হয়। 13 নম্বর নিয়ম, স্থায়ী সম্পদ আমি বিক্রি করেছি। তো এটা স্থায়ী সম্পদ বিক্রি করতে বলতে বোঝায় ব্যবহার করার উদ্দেশ্যে যে স্থায়ী সম্পদ কিনেছিলাম সেটি বিক্রয় করেছি। যেমন আমি এখানে ব্যাখ্যাটা এইভাবে উপস্থাপন করছি। নিয়মটা কি? কারবারে ব্যবহারের জন্য ক্রয়কৃত সম্পদ বিক্রি করলে বিক্রয় হিসাব ক্রেডিট করা যাবে না, ওই সম্পদের নাম ক্রেডিট করতে হবে। আমি ব্যবহারের উদ্দেশ্যে যেটি কিনেছিলাম সেটা যদি বিক্রয় করি, তাহলে পণ্য বিক্রি করলে যেমন জাবেদা হয় নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, তো এই ক্ষেত্রে বিক্রয় ক্রেডিট করা যাবে না। কি ক্রেডিট করতে হবে? ওই সম্পদের নাম। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি। এই যে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় 2000 টাকা, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় আমি কেজির দরে বিক্রি করলাম 2000 টাকা, তাহলে এই ক্ষেত্রে নগদ টাকা বাড়বে, নগদান হিসাব ডেবিট। আর এই যন্ত্রপাতি হিসাব ক্রেডিট হবে, নগদান হিসাব ডেবিট হবে, যন্ত্রপাতি ক্রেডিট হবে। কারণ হচ্ছে এই সম্পদ বিক্রয় করেছি, সম্পদ বিক্রি করলে এখানে দুইটা পক্ষ, একটি হচ্ছে নগদ টাকা বৃদ্ধি পাবে সেজন্য ডেবিট, যন্ত্রপাতি কমে যাবে যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। এই যে লক্ষ্য করি, পুরাতন আসবাবপত্র বিক্রয়, তো দুইটা পক্ষ, একটা হচ্ছে আসবাবপত্র বিক্রি করলে তো নগদ টাকা পাবো, নগদান হিসাব ডেবিট, আর আসবাবপত্র চলে যাবে তাই নগদান হিসাব ডেবিট, আর আসবাবপত্র চলে যাচ্ছে আসবাবপত্র হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, আসবাবপত্র কমে যাচ্ছে। এখানে কিন্তু বিক্রয় হিসাব ক্রেডিট করব না, কারণ এটি পণ্য না, এটি সম্পদ ছিল, তাই ওই সম্পদ চলে যাচ্ছে, সম্পদ হিসাব ক্রেডিট। এবার 14 নম্বর নিয়মে অফিস সরঞ্জাম হিসাব। অফিস সরঞ্জাম হিসাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফিস সরঞ্জাম সংক্রান্ত প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে। তো অফিস সরঞ্জাম বলতে কি বুঝি? অফিস সরঞ্জাম বলতে বোঝায় অফিসের জন্য যেগুলি কেনা হয়, তবে অফিসের জন্য বিভিন্ন সামগ্রী কেনা হয়, সবগুলো অফিস সরঞ্জাম না। যেমন আমি যে কলমটা ব্যবহার করতেছি, এটি কিন্তু অফিস সরঞ্জাম না, এটা মনিহারি অথবা সাপ্লাইস বলা যেতে পারে। বাট আমি যদি কম্পিউটার ব্যবহার করি তা সেটি কিন্তু অফিস সরঞ্জাম হবে। আমি যদি একটি টাইপরাইটার অফিসের জন্য কিনি সেটি অফিস সরঞ্জাম হবে। তো যাই, অফিস সরঞ্জামের কোনগুলি একটু দেখি, লিখে রাখি, লিখে দেখালে মনে থাকে বেশি, সেজন্য লিখে দেখাচ্ছি। অফিসে ব্যবহারের জন্য ক্রয়কৃত দেয়াল ঘড়ি, কম্পিউটার, রেফ্রিজারেটর, তারপরে হচ্ছে কি যে ফ্রিজ, তারপরে আরও রয়েছে এই কি বলা যায়, টাইপরাইটার, ফটোকপি মেশিন, এগুলি কিন্তু সব, প্রিন্টার মেশিন, এগুলি সব কিন্তু অফিস সরঞ্জামের মধ্যে, যদিও এখানে লেখা হয়নি, আমি বলে দিলাম। তো অফিস সরঞ্জাম যদি কখনো কেনা হয়, অফিস সরঞ্জাম বৃদ্ধি পেলে অফিস সরঞ্জামের নামে ডেবিট করতে হবে। যায় লক্ষ্য করি,
একটা উদাহরণ দেখি। অফিসে ব্যবহারের জন্য কম্পিউটার ক্রয় 30,000 টাকা। তো অফিসের ব্যবহারের জন্য যদি কম্পিউটার ক্রয় করি তাহলে কি কম্পিউটার হিসাব ডেবিট হবে? না, কম্পিউটার হিসাব ডেবিট করব না। কম্পিউটারটা অফিস সরঞ্জামের মধ্যে পড়ে, সেজন্য আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সময় অফিস সরঞ্জাম হিসাব ডেবিট করব আর নগদান হিসাব ক্রেডিট করব। কারণ কম্পিউটার অফিস সরঞ্জামের মধ্যে পড়ে। অফিসের জন্য আলমারি ক্রয়, সেক্ষেত্রে কি অফিস সরঞ্জাম ডেবিট করব? না, আলমারিটা আবার অফিস সরঞ্জামের মধ্যে আসবে না। আলমারি, চেয়ার টেবিল, ক্যাবিনেট এইগুলি কিন্তু আসবাবপত্রের মধ্যে পড়বে, কারণ সেগুলি আমরা ফার্নিচারের দোকান থেকে কিনি, তাই না? ফার্নিচারের দোকান থেকে যেগুলি কিনবে সেগুলো আসবাবপত্রের মধ্যে পড়বে। আর যেগুলো অফিসে ব্যবহৃত হয় বা যন্ত্র সংক্রান্ত সেগুলি অফিস সরঞ্জামের মধ্যে পড়বে। এবার আসবাবপত্র হিসাব 15 নম্বর নিয়ম। আচ্ছা, আসবাবপত্র হিসাবটা কি? ওই যে কিছুক্ষণ আগেই বলেছি, ইনডাইরেক্টলি বলেছি কিছুক্ষণ আগে, যে ফার্নিচারের দোকান থেকে যেগুলি কিনবো সেগুলি আসবাবপত্র, তাই না? চেয়ার টেবিল, তারপরে হচ্ছে কি যে এই আলমারি, ক্যাবিনেট এইগুলি যায়। এই যে অফিসে ব্যবহারের জন্য ক্রয়কৃত আসবাবপত্র যেমন আলমারি, শোকেস, চেয়ার টেবিল, ফাইল ক্যাবিনেট ইত্যাদি আসবাবপত্র হিসাবে লিখতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, অফিসের জন্য চেয়ার টেবিল ক্রয়, তাহলে এখানে চেয়ার টেবিল কোনো পক্ষ না, পক্ষ হচ্ছে আসবাবপত্র। অফিসের জন্য আলমারি ক্রয়, তাহলে এখানে একটি পক্ষ হচ্ছে আসবাবপত্র, আলমারি হবে না। তাহলে চেয়ার টেবিল একটা পক্ষ আর নগদান একটা পক্ষ। নগদান, এই চেয়ার টেবিলটার নাম হবে আসবাবপত্র, আলমারির নাম হবে আসবাবপত্র, ফাইল ক্যাবিনেটের নাম হবে আসবাবপত্র, খাট পালঙ্গ এগুলোর নাম হবে আসবাবপত্র। কিন্তু খাট পালঙ্গ কি হবে? না, খাট পালঙ্গ সাধারণত এই ব্যবসার ক্ষেত্রে ব্যবহার হয় না, এই চেয়ার টেবিলে ব্যবহার হয়। তারপরেও কাকতালীয়ভাবে থাকতে পারে, সমস্যা নেই, সেক্ষেত্রে আসবাবপত্র হিসাবে ডেবিট হবে। তো যাই একটা উদাহরণ দেখি। অফিসের জন্য আলমারি ক্রয়, ডেবিট ক্রেডিট কী হবে? একটা পক্ষ হচ্ছে আসবাবপত্র, কারণ আলমারিটা আসবাবপত্রের মধ্যে পড়ে, আর আলমারি ক্রয় করলে নগদ টাকা চলে যাবে, নগদান হিসাব ক্রেডিট। তো আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে অফিসের জন্য ফাইল ক্যাবিনেট ক্রয়, তখন কী হবে? আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। অফিসের জন্য এই চেয়ার টেবিল ক্রয়, তখন কী হবে? আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, কারণ এগুলি ফার্নিচারের দোকান থেকে কিনি এবং এইগুলি আসবাবপত্রের মধ্যে পড়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি পরবর্তী ক্লাসে পর্ব 5-এ আমি আরও যে সমস্ত নিয়ম আছে ডেবিট ক্রেডিট নির্ণয় সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো, কারণ এই ডেবিট ক্রেডিট নির্ণয় একটি ব্যাপক বিষয়টি একটা ক্লাসে আলোচনা করলে 2-3 ঘন্টা লেগে যাবে, বোরিং লাগবে তোমাদের। তাই আমি চেষ্টা করি অল্প অল্প করে আলোচনা করার এবং বিস্তারিত ব্যাখ্যা দিতে হয়, তা না হলে শিক্ষার্থীরা বুঝতে পারে না, হিসাব বিজ্ঞান বোঝার বিষয়। তা আজকে এই পর্যন্ত, পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।